আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সুরাইয়া বুলবুল, কর্মরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে কনসালটেন্ট হিসেবে উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বিশেষজ্ঞ। এটা হচ্ছে হাই রিস্ক প্রেগন্যান্সি স্পেশালিস্ট। আজকে আমরা কথা বলবো গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা নিয়ে। আমরা নারী এবং আমরা বলবো যে আমাদের যে সামাজিক অবস্থান, সেই অবস্থানে একটা মেয়ে শিশু যখন জন্মায় একটা পরিবারে, সে দেখা যাচ্ছে সমস্ত জায়গায় কিন্তু একটা ছেলে শিশুর তুলনায় ডিসক্রিমিনেশনের শিকার, বা আমি বলবো যে পরিবারের যে খাদ্যের যে ব্যাপারটা থাকে, যে ভালো খাবারটা সবসময় দেখা যাচ্ছে যে ছেলে বাচ্চাটা পাচ্ছে, মেয়ে বাচ্চাটাকে ওরকম করে যত্ন করা হচ্ছে না। অথচ মেয়ে বাচ্চাটারই কিন্তু বেশি যত্নের প্রয়োজন। কেন এই বেশি যত্নের প্রয়োজন? কারণ সে কিন্তু ভবিষ্যতে মা হবে, সে আরেকটি ভ্রূণকে তার জরায়ুতে স্থান দেবে এবং সেই ভ্রূণের যাবতীয় পুষ্টি সে তার শরীর থেকে যাবে। তাহলে তার শরীরটি যদি পুষ্ট না হয়, তাহলে আপনারা নিজেরাই বলেন যে একটা অপুষ্ট মায়ের গর্ভ থেকে কি আমরা একটা পুষ্ট বেবি বের করতে পারবো? কখনোই কিন্তু না। তাহলে এই জিনিসটা শুরু করতে হবে কখন? আপনার বাসায় একটা মেয়ের সন্তান আছে, আপনারা একই রকমভাবে ট্রিট করুন। যে আমাদের কিন্তু দেখানো হতো, আমরা দেখতাম যে মিনা কার্টুনে খুব সুন্দর করে, কার্টুনটা আমারও খুব পছন্দ ছিল, যে একই রকম কাজ করা হচ্ছে বা মেয়েটা অনেক বেশি কাজ করছে একটা ফ্যামিলির জন্য, কিন্তু তাকে একটা ডিম দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে কি তার ভাইটাকে। কিন্তু দেখেন, আমি যেটা বলেছি যে এই মিনা চরিত্রটাই আমরা যদি দেখি যে এই কিন্তু বড় হয়ে মা হবে, তাহলে সে তার গর্ভে সন্তানের ধারণ করবে এবং আমাদের সন্তানটা কি হওয়া লাগবে? সুস্থ হওয়া লাগবে, বুদ্ধিমান হওয়া লাগবে। তাহলে হতে হলে তাকে কিন্তু পরিপূর্ণ পুষ্টি নিয়েই এখানে আসতে হবে। পরিপূর্ণ পুষ্টি তাহলে আমরা কিভাবে? এই যে মায়েরা রক্ত স্বল্পতায় ভোগেন, এটা কিন্তু সেই ছোটবেলা থেকে শুরু হয়ে যাচ্ছে যে সে অপুষ্টিতে ভুগছে। মেয়েদের হিমোগ্লোবিন পার্সেন্টেজ আসলে 10-এর উপরে না থাকলে আমরা কিন্তু রক্ত স্বল্পতাই বলবো। এবং এই রক্ত স্বল্পতা আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে, যেটা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, যে আয়রনের ঘাটতিজনিত এনিমিয়াটাই সবচেয়ে বেশি। তো আয়রনের ঘাটতিজনিত অ্যানিমিয়া যদি হয়, তাহলে কিন্তু আমরা খুব সহজে অ্যান্টিন্যাটাল পিরিয়ডে, আমি শুধু বলবো না, মাত্রা চেক করে আগে থেকে যার হচ্ছে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম আছে, তাকে কিন্তু আয়রন ক্যাপসুল আমরা খেতে দিতে পারি। এবং আমি বলেছি পুষ্টিকর খাবার, তাহলে আয়রন কন্টেনিং সমস্ত খাবারগুলো যদি আমরা আগে থেকেই বলি, যে কলিজা টলিজা, মানে যে ভালো খাবারগুলো আসলে ডিম, দুধ, মাছ, মাংস, যে আমিষ যে প্রোটিনগুলো, যেগুলোর মধ্যে আয়রন কন্টেনিং রেড মিট, মানে গরুর মাংস, খাসির মাংস, এগুলো কিন্তু প্রচুর আয়রন থাকে। সুতরাং এগুলো নিতে হবে। এবং গর্ভাবস্থায় একটা কিন্তু হিমোডাইলিউশন, যে রক্তটা পাতলা হয়ে যায়, আরবিসির পরিমাণটা কমে যায়, এটা হচ্ছে প্রেগনেন্সির কারণে হয়ে থাকে। তাহলে যে মেয়েটি আগে থেকে রক্ত স্বল্পতায় ভুগছে না, তার জন্য কিন্তু এইটা কমব্যাট করে, মানে এই প্রসেসটাকে তার নিজের শরীরের মধ্যে ধারণ করে ফেলাটাকে বা নিয়মিতকরণ করে ফেলাটাকে সে অ্যাডজাস্ট করে ফেলতে পারে। কিন্তু যে মেয়েটা স্বল্পতায় ভুগছে, সে কিন্তু আরও রক্ত স্বল্পতায় ভুগতে থাকবে। তখন আমাদের করণীয়টা কি হয়ে থাকে? যে তখন একটা ব্যাপার কিন্তু হয়ে থাকে যে আমাদের এই যে এশিয়া মহাদেশের যে দেশগুলো আছে, সেখানে থ্যালাসেমিয়া নামক একটা রোগ কিন্তু আছে। বেশিরভাগ সময় আমাদের এটা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, কিন্তু আমরা কিন্তু আয়রন মুখে দেওয়ার সময় আমরা অত দেখছি না, কিন্তু যখন দেখি যে মানে অনেক কমে গেছে, তখন কিন্তু আমাদের মাথায় থাকতে হবে যে আমাদের থ্যালাসেমিয়াটা দেখে নিতে হবে, একটু স্ক্রিন করে নিতে হবে। এই যে থ্যালাসেমিয়া ফাউন্ডেশনগুলো আছে, এটা কিন্তু আগে থেকেই বলে যে আপনারা স্বামী স্ত্রী বিয়ের আগে যে কোনো ট্রেইট আছে কিনা, দুজনেই যদি মানে রক্ত শূন্যতা এই রোগটা থ্যালাসেমিয়ার বাহক হয়ে থাকেন, তাহলে কিন্তু একটা মেজর বাচ্চা, মানে ডিজিজ বাচ্চা হয়ে যাবে। তাহলে সেই ডিজিজ বাচ্চাটা কিন্তু খুব অসুবিধার ভিতরে পড়বে, যেটা আমি অন্যদিন আপনাদের সাথে বলবো। আজকে আমি আয়রন ডেফিসিয়েন্সি নিয়েই কথা বলবো। তো যদি আমরা থ্যালাসেমিয়াটাকে রুল আউট করে ফেলি যে না, ওনার কোনো ধরনের থ্যালাসেমিয়ার রোগ নেই, তখন কিন্তু আমরা এই যে আয়রনটা অনেক সময় দেখা যায় যে খেতে দিলে আমাদের কমপ্লায়েন্সটা খুব ভালো থাকছে না, কোষ্ঠকাঠিন্য অনেকের হতে পারে, অনেক বলে যে আমাদের বুকে জ্বালা পোড়া করছে, যে গ্যাসের সমস্যা হচ্ছে, তাহলে আমরা কিন্তু আইভি আয়রনও দিতে পারি। এটা আমাদের দেশে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। এবং আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া বলছি আমি, তাহলে আমার আয়রন কমে গেছে, আমি আয়রন রিপ্লেস করে দিলে আমার হাতে যদি ওই পরিমাণ সময় থাকে যে 3 সপ্তাহ পরে, এটা 4 সপ্তাহ পরে আমাদের কিন্তু আয়রনটা বেড়ে যাবে। আসলে প্রেগনেন্সিতে যে কোনো ইন্টারভেনশন, সেটা আমি রক্তই দিই বা আইভি আয়রনই দিই,
এই যে ইন্টারভেনশনসগুলো, ছোটো ছোটো ইন্টারভেনশনসগুলো হলেও এগুলো কিন্তু আসলে আমরা বলবো যে ওষুধ খাইয়েই রাখতে চাই বা সাপ্লিমেন্ট যতটুকু লাগছে ততটুকু ওষুধের মাধ্যমেই পূরণ করতে চাই। সুতরাং এটা যদি করতে চাই তাহলে কিন্তু আমাদের মেয়ে শিশুটার দিকে অনেক বেশি খেয়াল করতে হবে যে ওর পুষ্টিতে যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। ওর পুষ্টিতে ঘাটতি না থাকলে ও কিন্তু রক্ত স্বল্পতায় ভুগবে না এবং কোনো অ্যানিমিয়া স্টেট, রক্ত স্বল্পতা স্টেট তার পুরো প্রেগনেন্সিতে কোনো এফেক্ট পড়বে না। বাচ্চাটাও পুষ্ট হবে এবং সুস্থ একটি বাচ্চা আমরা মায়ের হাতে তুলে দিতে পারবো। আজকে এই পর্যন্ত। আরও ভিডিও পেতে অ্যালায়েন্সের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।